হ্যালো ভিউয়ার্স, আজকাল ইন্ডিয়ান মিডিয়া যারা দেখেন বা ইন্ডিয়ান সেলিব্রিটি ইউটিউবারদের বক্তব্য যারা শুনেন, সবাই দেখবেন মোর অর লেস একটা যুদ্ধান্দেহী কথাবার্তা বলে। কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে, ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে, আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই, মোল্লা ইউনুস সহ গোটা ঢাকা চাপা পড়ে যাবে। कि बहुत फायदा हो जाएगा यहाँ से फ्रॉम हियर टू हियर जस्ट कट ऑफ बांग्लादेश। सिंपल सी बात बता रहा हूं, जस्ट गो। It would make a lot of sense to change the map by incorporating Rangpur and Rajshahi into Bharat. ইন্ডিয়ান সরকারের কথা শুনলে কিন্তু মনে হয় না যে তারা যুদ্ধ করবে বা তারা বাংলাদেশে আক্রমণ চালাবে, কিন্তু তারপরও ওই গেম অফ থ্রোন সিরিয়ালে পিটার বেলিশের একটি উক্তি আছে, ফাইট এভরি ব্যাটেল এভরিহোয়ার অলওয়েজ ইন ইউর মাইন্ড, এভরিওয়ান ইজ ইউর এনিমি, এভরিওয়ান ইজ ইউর ফ্রেন্ড। Fight every battle, everywhere, always, in your mind. Every possible series of events is happening all at once. Live that way and nothing will surprise you. Everything that happens will be something that you've seen before. কম হোক বা বেশি হোক, সব ধরনের সম্ভাব্য পরিস্থিতি নিয়ে আগে থেকে ভেবে ফেলুন, তাহলে যা কিছুই ঘটুক আপনি অন্তত সারপ্রাইজড হবেন না। দেখুন, ভারত আর বাংলাদেশের সম্পর্কের ভেতর একটা টানাপোড়ান যাচ্ছে, এটা সবাই জানে। আমার অনেক বন্ধুবান্ধবও ভয় পাচ্ছে ভারত বাংলাদেশ হয়তো মিলিটারি অ্যাকশন নেবে, অর্থাৎ যুদ্ধ করবে। তো যুদ্ধ করবে তো বুঝলাম, কিন্তু কেন করবে? আচ্ছা আসুন একেবারে খারাপ পরিস্থিতি কল্পনা করি। আবারও বলতেছি, এটা জাস্ট হাইপোথেটিক্যাল সিচুয়েশন। একেবারে খারাপ কি হতে পারে সেটা চিন্তা করতেছি জাস্ট তর্কের খাতিরে। নিজেকে একবার ওদের সিটে বসান, দাবা খেলার মতো। অর্থাৎ আপনি একটি চাল যখন দিবেন, আপনার অপোনেন্ট কি কি চাল দিতে পারে পাল্টা, সেটাও তো আপনি কল্পনা করেন নাকি? তো সেভাবে একবার ভাবুন না, আপনি ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্ক হলে কি করতেন? পুরো বাংলাদেশ দখলের চিন্তা। দেখুন ভাই, ওটা হাস্যকর। যা গিলতে পারবেন না ওটা না খাওয়াই উত্তম। দখল করা এক জিনিস আর হজম করা আর এক জিনিস। আমেরিকা 1 মাসেরও কম সময়ে আফগানিস্তান দখল করছিল, কিন্তু হজম করতে কিন্তু পারে নাই। পুরো বাংলাদেশ দখলে নিয়ে ধরে রাখতে হলে 16 কোটি মানুষের দায়িত্ব নিতে হবে, এটা ভয়ঙ্কর ব্যাপার। আর পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি হোক বা বিজেপি হোক, ওরাই বাধা দেবে। 15 কোটি মুসলিম ভারতে অ্যাড হবে, এটা স্বপ্ন দেখাটাও ইন্ডিয়ানদের জন্য বেকুবি, বিশেষ করে যখন বিজেপি সরকার ক্ষমতায়। এই চিন্তা করলে তো 1971 সালেই তারা নিতে পারতো না? আচ্ছা তাহলে কি করতে পারে? এখন ধরুন আপনি ইন্ডিয়ার একজন নীতি নির্ধারক, আপনি বুদ্ধিমান লোক, চালাক লোক। আপনার নিজের দুর্বলতা কি সেটা আপনিও জানেন, চিকেন নেক। দুই দেশের সোশ্যাল মিডিয়া সেলিব্রিটিরাই সারাক্ষণ দেখবেন চিকেন নেক করতেছে। এটা ভারতও জানে চিকেন নেক তার দুর্বলতা, আর তার পাড়া প্রতিবেশীরাও জানে চিকেন নেক তার দুর্বলতা। তো এই চিকেন নেক কি? 22 কিলোমিটারের একটি করিডর। এই চিকেন নেক হ্যাভিলি মিলিটারাইজ করে রেখেছে ইন্ডিয়া। পাশেই কিন্তু চীন সীমান্ত, সেখানে চাইনিজ মিলিটারি প্রেজেন্স আছে, আর বাংলাদেশি সীমান্ত তো আছেই। এখন সাপ সবল মারে কখন জানেন? যখন সে ভয় পায়। একটা উদাহরণ দিয়ে বলি, রাশিয়া 2014 সালে কেন ক্রাইমিয়া দখল করেছিল মনে আছে? 2014 সালের আগে ইউক্রেনে কিন্তু রুশপন্থী সরকার ক্ষমতায় ছিল। সে বছর ইউক্রেনে বিপ্লব হয়েছিল, রুশপন্থী ইয়ানুকোভিচ সরকারের পতন হয়েছিল। ইয়ানুকোভিচ কিন্তু পালিয়ে রাশিয়া চলে গিয়েছিল, ঠিক যেমন বাশার আল আসাদ পালিয়ে রাশিয়া চলে গেল। রাশিয়া বুঝে গিয়েছিল ইউক্রেনে এখন পশ্চিমাপন্থী সরকার ক্ষমতায় আসবে। এখন এই সরকার এসে হয়তো ক্রাইমিয়াতে থাকা রাশিয়ান সেনাদের সরিয়ে দেবে, অর্থাৎ ক্রাইমিয়া সেভাস্টোপল পোর্ট রাশিয়ার হাতছাড়া হয়ে যাবে। এখন একটা জিনিস দেখুন, ইউক্রেন রাশিয়া লিজ এগ্রিমেন্টের আন্ডারে সেখানে রাশিয়ান ব্ল্যাক সি ফ্লিট ছিল, এখনও আছে। এই এগ্রিমেন্ট বাতিল হওয়ার ভয় তখন রাশিয়া পেয়েছিল। দেখুন, সবাই জানতো রাশিয়ার দুর্বলতা কী, কারণ এত বড় সাইজের একটি দেশ হলেও রাশিয়াতে সারা বছর ইউজ করার মতো পোর্ট আছে ওই একটাই, ক্রাইমিয়ান পোর্ট। বাকি যেসব পোর্ট আছে সেগুলোর বছরের কোনো না কোনো সময় বরফে ঢাকা থাকে বা ইউজ করা যায় না। রাশিয়ান নেভিতে এয়ারক্রাফট ক্যারিয়ার কম আর সাবমেরিন বেশি, এর পেছনে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। 2014 সালের আগে যে কাউকে জিজ্ঞেস করতেন রাশিয়ার দুর্বলতা কি, সবাই ওই ক্রাইমিয়ার কথাটিই বলতো। সুতরাং 2014 সালে রাশিয়া ক্রাইমিয়া দখল করে নেয় আউট অফ ফিয়ার। তখন কিন্তু ইউক্রেন আহামরি রেজিস্ট করেনি, পশ্চিমারাও করে নাই। কারণ কি জানেন? কারণ ক্রাইমিয়া হাতছাড়া হয়েছে তো কি হয়েছে, ইউক্রেনের ওডেসা পোর্টের মতো পোর্ট তো আছে।
ওই যে আইফোনের উদাহরণটি দিলাম, অর্থাৎ ক্রাইমিয়া রাশিয়ার জন্য আইফোন ছিল না, ছিল বাটন ফোন। হারাইছে তো হারাইছে, কি আর হয়েছে। আচ্ছা যাই হোক, 2022 সালে যখন রাশিয়া ইউক্রেনের পূর্ব অংশের গুরুত্বপূর্ণ শহর, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল শহরগুলো যেমন মারিয়াপোল, খার্কিভ এসব দখল করে নেয় এবং অডেসা পোর্টে আক্রমণ চালায়, তখন কিন্তু ইউক্রেন মরণপণ লড়াইয়ে নামে এবং ইউক্রেন এখনও সেই যুদ্ধ করে যাচ্ছে। দেখুন, ওডেসা পোর্ট যদি হাতছাড়া হয়ে যায় তাহলে ইউক্রেন হয়ে যাবে একটা ল্যান্ডলক কান্ট্রি। ইউক্রেন এজন্য অল আউট যুদ্ধে গেছে। তো ভারতের দুর্বলতা যেহেতু চিকেন নেক, ভারত ট্রাই করতেই পারে পঞ্চগড় থেকে হিলি সীমান্ত আর গাইবান্ধা পর্যন্ত অঞ্চল দখল করে নেয়ার, চিকেন নেক এক্সপানশন করার। এটা আমি বলছি না, এটা কিন্তু ইন্ডিয়ান ইউটিউবাররা সারাদিন বলতেছে। তারা সারাদিন ইন্ডিয়ান আর্মিকে এই পরামর্শ দিচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করুন, এই যে জায়গাটার কথা বললাম, অর্থাৎ পঞ্চগড় থেকে ওই গাইবান্ধা পর্যন্ত, সেখানে কি বাংলাদেশের আহামরি কোনো ইন্ডাস্ট্রি নাই, বিদেশের ইনভেস্টমেন্ট বড়সড় পরিসরে নাই, বিদেশি ইনভেস্টমেন্ট নাই বড়সড়। এই কথাটি মাথায় রাখুন। তিস্তা নদী ওই অঞ্চল দিয়ে কিন্তু ঢুকেছে, এই বিষয়ে পরে বলতেছি। আমি তো আগেই বলতেছি, প্রথমে ভাবুন তারা কি কি করতে পারে, বাংলাদেশ কি কি করতে পারে সেই হিসাব পরে। এখন ইন্ডিয়ার বিশাল মিলিটারি আছে, নো ডাউট। এই রিজনে তারাই সবচাইতে পাওয়ারফুল মিলিটারি, নো ডাউট। তাদের ব্যাটল হার্ডেন আর্মি আছে, যারা সারা বছর 7 সিস্টারের পাহাড়ে, জঙ্গলে, কাশ্মীরের বরফে, রাজস্থানের মরুভূমিতে সব জায়গায় ট্রেনিং করে, যুদ্ধ করে বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন দলগুলোর সাথে। তো তর্কের খাতিরে ধরে নিলাম তারা অল আউট আক্রমণ করলো, 7 সিস্টার এক্সপানশন করলো। পুরো দেশ দখল করাচ্ছে এভাবে টুকরো টুকরো করে কেটে নেওয়াটা কিন্তু পুরনো কৌশল, এতে প্রতিরোধ কম আসে। এক টুকরো দখল করে এরপর পিস নেগোসিয়েশন শুরু করে, একটু বেশি দখল করে নেয় প্রথমে, এরপর পিস নেগোসিয়েশন করে একটু পিছনে চলে আসে, কিন্তু ফাইনাল আউটকাম হলো এক খাবলা জায়গা দখল করে নেয়। আচ্ছা, কথার কথা যদি এমনটি করে তাহলে বাংলাদেশ কি করবে? ধরুন ভারত আগে থেকেই আমেরিকার সাথে ডিল করে রেখেছে, ধরুন সে আগে থেকেই আমেরিকাকে বলে রেখেছে আমি চিকেন নেক এক্সপানশন করব। এখন এরকম কাজ করলে বাংলাদেশ স্বাভাবিকভাবেই তখন বিদেশি ব্যাকার খুঁজবে প্রোটেকশনের জন্য। প্রথমেই স্বাভাবিকভাবেই আমেরিকার কাছে যাবে, আমেরিকা প্রোটেকশন দিতে রাজি হবে। বাংলাদেশের অবশিষ্ট ভূমি প্রোটেকশনের জন্য বাংলাদেশের সাথে হয়তো ডিফেন্স এগ্রিমেন্টও তখন করবে। বাংলাদেশের জনগণ দেখবেন তখন সাপোর্টও দিবে। এখন যদি বাংলাদেশ সরকার আমেরিকাকে ডেকে আনে, মিলিটারি বেস বসাতে বলে বাংলাদেশের মাটিতে, তাহলে বাংলাদেশের জনগণ সেই বাংলাদেশি সরকারকে গাদ্দার বলবে আমেরিকার দালাল। কিন্তু পরিস্থিতি যদি চেঞ্জ হয়, অর্থাৎ ভারত যদি চিকেন নেক এক্সপানশন করে, তখন বাংলাদেশের মানুষই দেখবেন মার্কিন মিলিটারি প্রেজেন্সকে সাধুবাদ জানাবে, বাধা দিবে না। এমন উদাহরণ কিন্তু পৃথিবীতে আছে। সাদ্দাম যখন কুয়েত আক্রমণ করলো, তখন সৌদি সরকার ভয় পেয়ে গেল যে সাদ্দাম হয়তো সৌদি আরবও দখল করে নিতে পারে। তো সে বছরই কিন্তু সৌদি সরকার আমেরিকাকে ডেকে এনেছিল, আমেরিকান আর্মি সৌদি আরবে এসে ঘাঁটি বানিয়েছিল। আমেরিকান আর্মি সৌদির মাটিতে ঘাঁটি বসানোর পরে এই ওসামা বিন লাদেনের মতো লোকরা কিন্তু আপত্তি জানায়। ওসামা বিন লাদেনের মতো লোকরা যে আমেরিকার বিরুদ্ধে জিহাদের ডাক দেয়, এটার মূল কারণ কিন্তু সৌদির মাটিতে ওই আমেরিকান ঘাঁটি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ইন্ডিয়ার আউল ফাউল মিডিয়া বা সোশ্যাল সেলেবরা শুধু নয়, গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্ক, নীতি নির্ধারক বা রাজনীতিবিদরাও দেখি অনেকেই এই চিকেন নেক এক্সপানশনের আহ্বান জানাচ্ছে ইন্ডিয়ান আর্মিকে, এবং কেউ সরাসরি বলতেছে, কেউ ঘুরিয়ে পেঁচিয়ে বলতেছে। পাবলিক সেন্টিমেন্ট কিন্তু খুব খারাপ জিনিস। একটা জিনিস কি জানেন, স্বাধীন বাংলাদেশেই একসময় বিচ্ছিন্নতাবাদী বঙ্গভূমি আন্দোলন হয়েছিল, ইন্ডিয়ান ব্যাকিংয়ে বঙ্গ সেনা বানানো হয়েছিল। স্বাধীন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের খুলনা, ফরিদপুর, বরিশাল ও পটুয়াখালীর অঞ্চল আলাদা করে এই অঞ্চলে বাঙালি হিন্দুদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র বানানোর অ্যাটেম্প নিয়েছিল চিত্তরঞ্জন সুতার। তিনি আবার স্বাধীন বাংলাদেশের একজন সংসদ সদস্য ছিলেন। চিন্তা করে দেখুন অবস্থা। 1975 সালের পরে তিনি ভারতে পালিয়ে যান, আর ফিরে আসেননি। আপনি গুগল করলেই এসব তথ্য পাবেন। সুতরাং কোনো থ্রেটকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। দেখুন, আমেরিকার পাশে কিউবা, রাশিয়ার পাশে ইউক্রেন, অর্থাৎ একটি বড় পাওয়ারফুল দেশের পাশে ছোট দেশ হওয়াটা কিন্তু বেশ ঝামেলার। হয় আপনাকে হতে হবে মেক্সিকোর মতো, আর না হয় হতে হবে কিউবার মতো। বড় দেশগুলো সবসময় ট্রাই করে তার আশেপাশের দেশগুলোতে স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স তৈরি করতে। এখন বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, যদি ইন্ডিয়া 7 সিস্টার এক্সপানশন করার ট্রাই করে, বাংলাদেশ কি করবে? ইন্ডিয়ান মিলিটারি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্সের সাথে ফাইট দিতে হবে, অল আউট। নেভির কথা কেন বললাম জানেন? কারণ ইন্ডিয়া প্রথমেই করবে কি, ওই বঙ্গোপসাগরে নেভাল ব্লকেট দেবে।
বাংলাদেশে তেল, গ্যাস ও অন্যান্য পণ্যের আদান প্রদান বন্ধ করবে, অর্থাৎ বঙ্গোপসাগর ব্লক করে রাখবে। কিউবাতে 1962 সালে আমেরিকার নেভাল ব্লকেট দিয়েই কিন্তু এই কিউবান মিসাইল ক্রাইসিস সলভ করছিল, মাথায় রেখেন। তো ইন্ডিয়ান আর্মি যদি নেভাল ব্লকেট দেয়, বাংলাদেশের নেভি কি সেই ব্লকেট ভাঙতে পারবে? আমি জানি না, পারলে খুব ভালো। আর বাংলাদেশের এয়ারফোর্স কি ইন্ডিয়ান এয়ারফোর্সকে সামাল দিতে পারবে? পারলে ভালো, কারণ এয়ারফোর্সের সাপোর্ট ছাড়া পদাতিক বাহিনী যদি ফেস টু ফেস ফাইট করে তাহলে আর্মেনিয়ার মতো পরিণতি হবে। অর্থাৎ আজারবাইজানের বিমান বাহিনী যেভাবে ড্রোন দিয়ে আর্মেনিয়ান আর্মিকে সিটিং ডাক বানিয়ে ফেলেছিল আকাশ থেকে, সেরকম গেরিলা যুদ্ধ সেটা তো পরের হিসাব। গেরিলা যুদ্ধ তখনই ইজি হয় যখন বর্ডারের পাশে একটা আতুরঘর থাকে, যেমন তালেবানদের আতুরঘর ছিল পাকিস্তান। আমেরিকান আর্মিকে অ্যাম্বুশ করে বর্ডার দিয়ে আবার পাকিস্তানের ভেতরে তালেবানরা ঢুকে যেত। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা ট্রেনিং পেত ভারতের মাটিতে, অস্ত্র, গোলাবারুদ, রসদ, রেস্ট এসবই পেত সেখান থেকে। ভারতের ভেতরে বসে সেফ হাউসে বাংলাদেশের ভেতরে অপারেশনের ছক কষা তখন সম্ভব ছিল। এখন বাংলাদেশের চারপাশে তো ভারত, সমস্যা তো এখানে। আর বাংলাদেশের যে অর্থনীতি, 2 দিন যুদ্ধ হলে দেখবেন চাল, ডাল, তেল, নুন আর বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশে উঠে যাবে, সন্দেহ নেই। এ দেশের মজুতদারিরাই দেখবেন স্টক করে দাম বাড়িয়ে দেবে। আর নেভাল ব্লকেট ভাঙতে না পারলে তেল ঢুকতে পারবে না, কারেন্ট থাকবে না। 1 সপ্তাহ এমন সিচুয়েশন চললে এদেশের মানুষই পরে রাস্তায় নেমে যাবে, বিশাল ঝামেলা হবে কিন্তু। তো বাংলাদেশ তাহলে কি করতে পারে? স্বাভাবিকভাবেই আর্মির মডার্নাইজেশন এই জন্য খুব জরুরি, এই মুহূর্তেই জরুরি। আর বাংলাদেশকে কোন দেশ সাপোর্ট দেবে? আমেরিকা, সেটা দিলে ভালো। ভারতের মতো এত বড় বাজার, এত বড় বিজনেস পার্টনার ফেলে বাংলাদেশকে সেভ করতে গেলে তো খুবই ভালো। আজ যদি সন্দ্বীপের নেভাল ঘাটির বিনিময়ে আসে তাহলে ভারতের উদ্দেশ্য সফল হবে। সে চিকেন নেক এক্সপানশন করলো, আবার আমেরিকাও এই ভারতীয় উপমহাদেশে একটা ভালো একটা স্পট, একটা ঘাঁটি পেল। তখন আমাদের খুব একটা লাভ তো হইল না। এখন চিকেন নেকের পাশে কিন্তু চাইনিজ বর্ডার। এখন ভারত আর আমেরিকা কিন্তু আবার এই রিজনে কোয়ার্ট করে। ভারত এবং আমেরিকা মিলে এই রিজনে চাইনিজ ইনফ্লুয়েন্সকে কমানোর ট্রাই করতেছে। তো বাংলাদেশ ভবিষ্যতে খুব খারাপ পরিস্থিতির কথা চিন্তা করে এখন থেকে কি কি করতে পারে? অনেক কিছুই করতে পারে। তবে বাংলাদেশ একটি কাজ করতে পারে যেটা করলে ইন্ডিয়া সবচেয়ে বেশি বিচলিত হবে, সেটা হলো তিস্তা প্রজেক্ট যদি পুরোপুরি চীনকে দিয়ে দেয়। এই রিজনে বিপুল পরিমাণ চাইনিজ ইনভেস্টমেন্ট এলো ধরেন, চিকেন নেক এক্সপানশন করা তখন এত সহজ হবে না ভারতের জন্য। সেখানে চাইনিজ ইনভলভমেন্ট থাকবে, তখন তিস্তা প্রজেক্টের কারণে বিপুল অর্থের চুক্তি হবে বাংলাদেশের সাথে। সেই অর্থ আবার বাংলাদেশকে বহু বছর ধরে শোধ করতে হবে। এই রিজনে চাইনিজ ইনভলভমেন্টকে ভারত অপোজ করে এসব কারণেই। বাংলাদেশে যদি সরকার আহামরি চেঞ্জ না হয় তাহলে দেখবেন ভবিষ্যতে এমনই হবে, তিস্তা প্রজেক্ট হয়তো চীনই পাবে, বাংলাদেশে আমেরিকান পণ্যও দেখবেন সহজে ঢুকতে পারবে। আর গভীর সমুদ্র বন্দরে যদি তেল গ্যাসের সন্ধান মিলে তাহলে সেই কন্ট্রাক্টও আমেরিকান কোম্পানিই পাবে। ইভেন একটা টেন্ডারও কিন্তু আহ্বান করা হয়েছিল, 7টা বিডার বিডও কিনেছিল, কিন্তু কোনো টেন্ডার ড্রপ হয় নাই। কেন করে নাই কে জানে, হয়তো স্টেবল লং টার্ম গভর্নমেন্টের আশায় তারা করে নাই। যাই হোক, যদি আমেরিকান কোম্পানি বা কোনো পশ্চিমা কোম্পানি গভীর সমুদ্র বন্দরে এসব তেল গ্যাসের সন্ধান পায় এবং কন্ট্যাক্ট পায়, তখন নেভাল ব্লকহেড দেওয়াটা ভারতের জন্য কঠিন হবে। যেমন রিসেন্টলি ইন্ডিয়ান কিছু হাই প্রোফাইল সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি বলতেছে বাংলাদেশ নাকি চীনের সাথে গোপনে ডিল করা ট্রাই করতেছে লালমনিরহাটে চাইনিজ মিলিটারি প্রেজেন্স বানানোর জন্য। তো সেরকম যদি কথার কথা হয়, যদিও হবে না, আমার ধারণা পুরাটাই একটা ভুয়া নিউজ, কিন্তু যদি হয় তাহলে তো চীনের জন্য এটা বিশাল মাথা ব্যথা। তবে সব কথা শেষ কথা কি জানেন, এসব জারিজুরি বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি আরও ডাইনামিক এবং শক্তিশালী করতে হবে। মিলিটারি কেবল বন্দুক হাতে গোলাগুলি করে না, ওটা ইনফ্যান্ট্রি, আর্টিলারি এরা করে, কিন্তু এর পেছনে যে বিশাল সিস্টেম কাজ করে, অর্থাৎ আর্মির লজিস্টিক, ইঞ্জিনিয়ারিং কোর, সিগন্যাল, বিশাল ব্যাপার স্যাপার। আর সর্বোপরি থাকে দেশের অর্থনীতি। একটা দেশের অর্থনীতি যতটা শক্তিশালী, অর্থাৎ সেই দেশের রিসোর্স যত বেশি, সেই দেশ যুদ্ধে ততক্ষণ সার্ভাইভ করতে পারে। ইন্ডিয়ার একজন সাবেক মিলিটারি অফিসার সেদিন দেখি একটা পডকাস্টে বলতেছে, পাকিস্তানের সাথে যুদ্ধ হলে আমি যুদ্ধ বেশি দিন টানবো, কারণ এতে পাকিস্তানের অর্থনীতি শেষ হয়ে যাবে। কিন্তু চীনের সাথে যুদ্ধ বেশি দিন গড়ালে ভারতের ক্ষতি, কারণ চীনের অর্থনীতি অনেক বড়, তারা অনেক বেশি দিন যুদ্ধ সাস্টেন করতে পারবে। তো এই যে বুস্টটা, এই বুস্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি কি পারেন আর কি পারেন না, আপনার কোনটা আছে আর কোনটা নাই, এটা নিয়ে স্পষ্ট ধারণা থাকাটা খুব গুরুত্বপূর্ণ। জোশের বশে কাজ করলে ভুল করবেন। তবে এতক্ষণ তো বললাম হাইপোথেটিক্যাল কথাবার্তা, বাস্তবতার নিরিখে বলি, ভারতের মনে হয় না এখন যুদ্ধ করার ইচ্ছা হবে বা আছে। কারণ ভারতের প্লেটে এখন অনেক সমস্যা,
এই মুহূর্তে মণিপুরে প্রেসিডেন্সিয়াল রুল চলতেছে, সেখানে 40,000 ইন্ডিয়ান আর্মি ডিপ্লয় অবস্থায় আছে। 7 সিস্টারের নানান জায়গায় চলতেছে আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট। এসব নিয়ে আমি ভিডিও বানাচ্ছি ধারাবাহিকভাবে, দেখতে পারেন। এছাড়াও অরুণাচল, কাশ্মীরে চীনের সাথে ঝামেলা আছে বর্ডার ডিসপিউট নিয়ে, এবং কাশ্মীরের পরিস্থিতি তো ভালো না, পাকিস্তানের সাথে ঝামেলা তো শুরু হচ্ছে আরও নতুন করে। বেলুচিস্তানে ইন্ডিয়ান ইনভলভমেন্ট আছে, পাকিস্তান সে অভিযোগ করতেছে, এবং তাতে অবাক হওয়ার কিছু থাকবে না, ভারত ইনভলভ হবে, এটাই স্বাভাবিক। ভারত এমনকি আফগানিস্তানের সাথেও সম্পর্ক উন্নয়ন করতেছে। আফগানিস্তান কিন্তু পাকিস্তানের সাথে তাদের বর্ডার মানে না। যে তালেবানের জন্ম হয়েছিল পাকিস্তানে, অবাক হব না যদি একদিন আফগানদের সাথে পাকিস্তানের ঝামেলা বাঁধে। আবার মিয়ানমারের অবস্থা খুবই খারাপ। আমার তো ধারণা ইন্দিরা গান্ধীর মতো কেউ যদি এখন ভারতের ক্ষমতায় থাকতো, তাহলে গোপনে সে আরাকান আর্মিকে একটা অফার দিত। অফারটি কি শুনবেন? অফারটি হলো আরাকান আর রাখাইনের কিছু অংশ মিলে একটা নতুন প্রদেশ হিসেবে ভারতের সাথে অ্যাড হয়ে যাও। তাদেরকে বলবে তোমাদের আমি স্বায়ত্তশাসন, মুখ্যমন্ত্রিত্ব, পলিটিক্যাল পাওয়ার এসব দেব, আর ইন্ডিয়ান প্রভিন্স হলে ইন্ডিয়ান আর্মি একটা প্রোটেকশন বলয় তৈরি করবে মিয়ানমারের এগেনস্টে। অর্থাৎ ঠিক যে স্টাইলে ভারত মিজোরামের বিচ্ছিন্নতাবাদীদের ঠান্ডা করেছিল এবং মিজোরামকে একটা আলাদা স্টেট বানিয়েছিল, ঠিক সেই তরিকায়। এমন অফার যে অলরেডি আরাকান আর্মিকে কেউ দিচ্ছে না, কে জানে, হয়তো দিতেও পারে। একটা বিষয় ক্লিয়ার করে রাখি, গুগল ম্যাপে রাখাইন স্টেটের সাথে ভারতের মিজোরামের কোনো বর্ডার আপনি দেখবেন না, কিন্তু এই রিজনে ম্যাপ ভেতরে ভেতরে ইতিমধ্যেই চেঞ্জ হয়ে গেছে। যেমন বর্তমানে আরাকান আর্মির দখলে থাকা অঞ্চলটি দেখুন, ওই লাল অংশের সাথে ভারতের মিজোরামের বর্ডার আছে। অনেকে হয়তো জানেন না, ভারত ইতিমধ্যে রাখাইনের পোর্ট ইউজ করার জন্য ইনফ্রাস্ট্রাকচার বানিয়ে ফেলেছে। কালাদান প্রজেক্টে $500 মিলিয়ন ইনভেস্ট করেছে ভারত, যাতে পণ্য রাখাইন থেকে খালাস করে ভারতের 7 সিস্টারে নিয়ে যাওয়া যায়। এই রাস্তা কিন্তু 2023 সাল থেকেই অপারেশনাল। আর বাংলাদেশের টেকনাফ রিজনে তো রোহিঙ্গা ঢুকতেছেই, সেটা অন্য একটা ডাইমেনশন, ওটা নিয়ে বিস্তারিত আর না বলি। দেখুন, এটা একটি হাইপোথেটিক্যাল অ্যানালাইসিস, বাস্তবে কি হবে সেটা সময় বলে দেবে। কিছু প্রশ্নের উত্তর সময়ের হাতে আছে। এবং এমনটি যদি হয়, কথার কথা, জাস্ট আলোচনার সাপেক্ষে বলি, যদি এমনটি হয় তাহলে 7 সিস্টার তখন 8 সিস্টারে পরিণত হবে। এই যে 7 সিস্টারকে অনেকে ল্যান্ডলক কান্ট্রি বলে, সেই ঝামেলা তখন আর থাকবে না। তবে মোট কথা, ভারতের এখন নানান ঝামেলা আছে, বাংলাদেশে নতুন করে অকারণে ঝামেলা সে করবে না বলে আমার অন্তত মতামত। তার কোনো ব্যবসা বাণিজ্যের লস হয়েছে এখন পর্যন্ত তো মনে হয় না তার আহামরি কোনো লস হয়েছে। হ্যাঁ, প্রভাব কমে গেছে, তো এটা তো তাকে মেনে নিতেই হবে। দেখুন, ভূগোল খুব গুরুত্বপূর্ণ। রাশিয়া থেকে কোনো পণ্য যখন বাংলাদেশে আসে, কেমনে আসে জানেন? রাশিয়া থেকে প্রথমে ধরেন জাহাজটি সেভাস্টোপল পোর্ট ত্যাগ করে, তারপরে কৃষ্ণসাগর পার হয়ে বসফরাস প্রণালীর ভিতর দিয়ে ঢুকে ভূমধ্যসাগরে আসে। এরপর ভূমধ্যসাগর হয়ে তাকে সুয়েজ খাল হয়ে, রেড সি হয়ে, অ্যারাবিয়ান সি হয়ে ভারত ক্রস করে তারপর বঙ্গোপসাগরে ঢুকে বাংলাদেশে আসতে হয়। অথবা উল্টোভাবে আসতে হয়, সেটা হচ্ছে ভ্লাদিভস্টক এদিককার বন্দরগুলো হয়ে মালাক্কা প্রণালীর ভিতর দিয়ে ভারত মহাসাগর ক্রস করে বঙ্গোপসাগর দিয়ে তারপরে বাংলাদেশে আসতে হয়। এই তো সি রুট। মিশরের সুয়েজ খাল দিয়ে 80% পণ্যের আদান প্রদান হয় এই রিজনে। সৌদি আরব থেকে ধরেন ইন্ডিয়াতে কিভাবে তেল আসে, সৌদি আরব থেকে ইন্ডিয়াতে তেল আনতে হলে ওই রেড সি হয়ে আনতে হয়। রেড সি হয়ে যখন কোনো জাহাজ আসে, তখন কিন্তু তাকে জিবুটি আর ইয়েমেনের ভেতর দিয়ে আসতে হয়। এখন ইয়েমেনে তো যুদ্ধ চলতেছে, আর জিবুটিতে হেন কোনো পাওয়ারফুল মিলিটারি নাই যার ঘাঁটি আছে। ওখানে রাশিয়ান ঘাঁটি আছে, ওইখানে চাইনিজ ঘাঁটি আছে, ওখানে আমেরিকান ঘাঁটি তো আছেই, এছাড়া আরও বেশ কিছু ইউরোপিয়ান দেশের ঘাঁটিও আছে। আবার যদি রেড সি না হয়ে যদি হরমুজ প্রণালী দিয়ে আসে, তো হরমুজ প্রণালীতে তো ইরান। সুতরাং এই যে সি রুটে ট্রান্সপোর্টেশন, অর্থাৎ পণ্যের আদান প্রদান, সি রুট যে দেশ কন্ট্রোল করতে পারে, সেই দেশই আসলে সুপার পাওয়ারের রোলটি প্লে করে। তো আজ এ পর্যন্তই, এই হাইপোথেটিক্যাল আলোচনা আজকের মতো শেষ করি। ভবিষ্যতে অন্য কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে আসবো। ধন্যবাদ।